হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা। বিহার জিওগ্রাফি সিরিজের আর একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমরা যারা বিপিএসসি টিআরই 4.0 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। কারণ তোমার সাবজেক্ট যাই হোক না কেন, জিওগ্রাফি হলে তো বলতেই হবে না, যারা জিওগ্রাফির ওপর পেপার 1 এবং পেপার 2 এর পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য এই ভিডিওটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমন অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে জিকে জিএসে তোমরা জানো প্রত্যেকের ক্ষেত্রেই জিওগ্রাফি আসে। আর জিওগ্রাফি যেহেতু বিহারে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তাই বিহার জিওগ্রাফি থেকে 1 থেকে 2টো কোশ্চেন অবশ্যই থাকে। আমরা এর কয়েকটা সিরিজ নিয়ে টোটাল বিহার জিওগ্রাফিটা আমরা শেষ করব, এটা তোমাদের কথা দিয়েছিলাম। অলরেডি আমরা 4টে ভিডিও আপলোড করেছি, অর্থাৎ 4টে ক্লাস হয়ে গেছে। আজ 5 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা বিহার জিওগ্রাফির সাব ইউনিট অর্থাৎ এগ্রিকালচার অফ বিহার, বিহারের কৃষিকাজ সম্বন্ধে জেনে নেব। এখান থেকে প্রতি বছর 1 থেকে 2টো কোশ্চেন এসেই থাকে। আজকে আমি যেটুকু আলোচনা করবো সবটাই থিওরিটিক্যাল এবং টোটাল ডাটাটাই আমি নিয়েছি বিহার জিওগ্রাফির বই থেকে, অর্থাৎ বিহার বোর্ডের আন্ডারে যে জিওগ্রাফির বই রয়েছে সেখান থেকে আমি কালেক্ট করেছি। এর পরের দিনে এর ওপর এমসিকিউ আমি আনবো। প্রথমে প্রতিদিন বিহার জিওগ্রাফির একটা করে থিওরিটিক্যাল পার্ট হবে এবং থিওরি পড়ার পর আমরা সেখানে যাব এমসিকিউ করতে পরের দিনে। আজকে আমরা বিহার জিওগ্রাফির প্রথম অংশটা আমরা করছি এগ্রিকালচার অফ জিওগ্রাফি। তাই এগ্রিকালচার বা কৃষিকাজ করতে গেলে আমাদের জানতে হবে এগ্রিকালচার ওয়ার্ডটা কতগুলি ওয়ার্ডের সমষ্টিতে গড়ে উঠেছে এবং কোন ওয়ার্ড থেকে এটা তৈরি হয়েছে। আমরা যদি দেখি এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজ, সেটা তৈরি হয়েছে একটা ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দ এগ্রোস অ্যান্ড কালচার, এই দুটো শব্দের মিলনের ফলে কিন্তু এগ্রিকালচার তৈরি হয়েছে। তাহলে এগ্রিকালচার শব্দটি কোন শব্দ থেকে এসেছে, এটা কিন্তু একবার টিআরই 1.0 এ এই কোশ্চেনটা এসেছিল। এগ্রিকালচার শব্দটি কোন ধরনের শব্দ? এগ্রিকালচার শব্দটি একটা ল্যাটিন শব্দ। ল্যাটিন দুখানা শব্দের সংমিশ্রণে কিন্তু এগ্রিকালচার গড়ে উঠেছে। এক হচ্ছে এগ্রোস এবং কালচার। এবার দেখো, এগ্রোস মানে হচ্ছে ল্যান্ড, এগ্রোস মিন ল্যান্ডস, আর কালচার মিনস প্লাগিং, অর্থাৎ এগ্রোস মিনস হচ্ছে ল্যান্ড অর্থাৎ ভূমি, আর প্লাগিং মানে হচ্ছে চাষ করা, অর্থাৎ ভূমি কর্ষণ করাটাকেই আমরা এগ্রিকালচার রূপে জানবো। অর্থাৎ এগ্রিকালচার মানে প্লাগিং অফ ল্যান্ড, অর্থাৎ ভূমি কর্ষণটাকেই আমরা এগ্রিকালচার হিসেবে জানবো। এবার এগ্রিকালচার বলতে শুধুমাত্র যে জমিতে চাষবাস করা হবে তা নয়, তার সাথে আমরা অ্যানিম্যাল হাজবেন্ডারি, ফরেস্ট্রি, ফিশারি ফল আন্ডার দ্য এগ্রিকালচার, এই সমস্ত কিছুগুলো কিন্তু এগ্রিকালচারের মধ্যে পড়ে। অর্থাৎ আমরা চাষবাসটাকে যেমন এগ্রিকালচারের মধ্যে রাখবো, তার সাথে কিন্তু পশুপালন, ফরেস্ট্রি অর্থাৎ জঙ্গল প্রতিপালন করা মানে বৃক্ষরোপণ করা, এমনকি ফিশারি মৎস্য চাষ করা, এই সবগুলোই কিন্তু টোটাল সমস্ত ব্যাপারটাই আমাদের এগ্রিকালচারের আন্ডারে আসছে। এরপর দেখো, আমরা প্রত্যেকেই জানি ব্যাকবোন অফ লাইফ ইন ইন্ডিয়া, ব্যাকবোন অফ লাইফ ইন ইন্ডিয়া সেটা কি? এগ্রিকালচার। তাহলে ভারতের প্রধান মেরুদণ্ড বলতে পারি এগ্রিকালচার, কারণ ভারত হচ্ছে কৃষি প্রধান দেশ এবং বিহার ইজ এ মেনলি অ্যান এগ্রিকালচারাল স্টেট। About 80% of population here depend on the agriculture. তাহলে বুঝতেই পারছো, এখানে 80% মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল হয়ে রয়েছে এবং এটা একটা কৃষি প্রধান দেশ, যার মধ্যে 70% ল্যান্ড, এখানকার বিহারের যে 70% জমি ফিট ফর এগ্রিকালচার অ্যান্ড 60% ফর পিওর ফার্মিং এরিয়া। এর টোটাল যদি আমরা এরিয়া 70% দেখি, সবটাই এই 70% অংশ কিন্তু চাষবাসের যোগ্য। তার মধ্যে আবার 60% সম্পূর্ণভাবে পিওর ফার্মিং এরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। যেহেতু বিহার কৃষি প্রধান অঞ্চল, তাই কৃষিকাজটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই কৃষিকাজের ওপর ভিত্তি করেই বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। এছাড়া এখানে কৃষিকাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে মডার্ন টেকনিককে ব্যবহার করা হচ্ছে, যদিও কিছু কিছু ক্ষেত্রে এখনো ওল্ড টেকনিককেও ব্যবহার করা হয়, যার ফলে এখানে পার হেক্টর যে প্রোডাকশনটা অনেকটাই এখানে কম লক্ষ্য করা যায়, মিনিমাম লক্ষ্য করা যায়। তার কারণ এখানের এখনো অনেক অংশে ওল্ড টেকনিক ব্যবহার করা আছে, মানে এখনো আধুনিক টেকনিক যুক্ত যে কৃষি পদ্ধতি এখানে এখনো প্রচলন হয়নি। এবার আসছি, এখানের যে শস্যগুলো উৎপাদিত হয় সেই শস্যগুলোকে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এখানে কতগুলো ক্যাটাগরির শস্য চাষ করা হচ্ছে? 4খানা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। 1 নম্বর ক্যাটাগরিটার নাম দেওয়া হয়েছে বাদাই ক্রপ, 2 নম্বর ক্যাটাগরিটার নাম দেওয়া হয়েছে আঘানি ক্রপ এবং 3 নম্বর যে অংশটার নাম দেওয়া হয়েছে, 3 নম্বর শস্যটার নাম দেওয়া হয়েছে রবি ক্রপ এবং 4 নম্বরটা হচ্ছে সামার।
আমরা জানি আমাদের ইন্ডিয়াতে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে শস্যগুলো রয়েছে তাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, রবি শস্য, খারিফ শস্য এবং জাইদ শস্য। কিন্তু এখানে শস্যগুলোকে কিন্তু 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রথম যে শস্যটা অর্থাৎ বাদাই ক্রপ, সেটা কোন সময় বোনা হয় আর কোন সময় তোলা হয় সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং এর মধ্যে কোন কোন শস্য আসে এটা কিন্তু টিআরই 2.0 এবং টিআরই 1.0 এ দুটোর ক্ষেত্রেই কিন্তু এই কোশ্চেনটা রয়েছে। যখন আমি প্রিভিয়াস ইয়ার আলোচনা করবো তখন তোমাদের দেখিয়ে দেবো। এখন তোমরা দেখে নাও, এই বাদাই ক্রপ যেটাকে বলা হচ্ছে সেটা বোনা হয় প্রধানত মে জুন মাসে বোনা হয় এবং সেটাকে তুলে নেওয়া হয় আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে। তাহলে এই বাদাই ক্রপ যেটাকে বলা হয়, তোমরা ইংলিশ টার্মগুলো জেনে রাখবে, কারণ তোমাদের পরীক্ষাটা ইংরাজিতেই দিতে হবে। সেক্ষেত্রে ইংরাজি টার্মগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, জিওগ্রাফিক্যাল টার্মগুলো তোমরা অবশ্যই মনে রাখো। তাহলে বাদাই ক্রপ যেটা মে জুন মাসে বোনা হচ্ছে এবং আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে তোলা হচ্ছে। এর মধ্যে যে ফসলগুলো পড়ছে সেটা হচ্ছে মেইজ, মিলেট, জুট, হেম্প অ্যান্ড দুই ইত্যাদি ফসলগুলো এখানকার মেন শস্য, অর্থাৎ বাদাই ক্রপের মধ্যে অন্যতম। আগানি ক্রপ কোনগুলো? আগানি ক্রপ কোনগুলো দেখো, যেটা বোনা হয় জুলাই আগস্ট, অর্থাৎ এখানে আগস্ট সেপ্টেম্বরে তোলা হলো, এর পরই যেটা বোনা হচ্ছে জুলাই আগস্টে রোপণ করা হচ্ছে এবং তুলে নেওয়া হচ্ছে নভেম্বর ডিসেম্বরে তুলে নেওয়া হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে প্যাডি, হর্স গ্রাম, সিসমে, পটাটো আর অয়েল সিড, ভেজিটেবল। এছাড়া রয়েছে মেইজ, কটন, সুগার ক্যান, জুট ইত্যাদি। এই সমস্তগুলোই হচ্ছে তোমার আঘানি ক্রপের মধ্যে পড়ছে। আঘানি ক্রপ এটা আমাদের বলতে পারো যেটা খারিফ শস্য আমরা বলি, সেই খারিফ শস্যটাকে কিন্তু এখানে আঘানি ক্রপ নামে পরিচয় দেওয়া হচ্ছে। এরপর দেখো রবি শস্যের মধ্যে কোনগুলো পড়ছে, এটা কখন বোনা হয়? এটা স্প্রিং সিজনে এটা রোপণ করা হয় এবং এটা তুলে নেওয়া হয় কবে? মার্চ এপ্রিল মাসে, অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে এটা বোনা হচ্ছে আর মার্চ এপ্রিল মাসে এটি তুলে নেওয়া হচ্ছে। দেখো এখানকার ফসলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বার্লি গ্রাম, পি, মাস্টার্ড, লেন্টিল, চিকলিং, এছাড়া রয়েছে পিজন পি ইত্যাদি হচ্ছে এখানকার রবি ফসলের মধ্যে উল্লেখযোগ্য। মানে শীতকালে কি কি ফসল আছে সেইগুলো, বার্লি হচ্ছে, গ্রাম হচ্ছে, পি হচ্ছে, মাস্টার্ড হচ্ছে, লিচেন হচ্ছে, চিকলিং হচ্ছে, এছাড়া তোমার রয়েছে পিজন পি ইত্যাদি ফসলগুলো এই রবি শস্যের মধ্যে পড়ছে। সামার ক্রপের মধ্যে উল্লেখযোগ্য যে ফসলটা সামারে তৈরি হয়, অর্থাৎ সামারে উৎপাদিত হয় যে ফসল, সেটাই হচ্ছে সামার ক্রপ। এর প্রধানত ইরিগেশন পদ্ধতিতে এই চাষটা করা হয়। মার্চ এপ্রিল মাসে এটা বোনা হয় এবং হারভেস্ট বা তুলে নেওয়া হয় জুন জুলাই মাসে। তাহলে মার্চ এপ্রিল মাসে বোনা হচ্ছে, জুন জুলাইয়ে বর্ষার আগে তুলে নেওয়া হচ্ছে, সেটাই হচ্ছে সামার ক্রপ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্যাডি, ধান 3টে ক্যাটাগরির মধ্যেই পড়ছে। এছাড়া মেজ রয়েছে, মুন রয়েছে, গ্রাম রয়েছে, ম্যাঙ্গো রয়েছে, ব্যানানা রয়েছে, ওয়াটারমেলন, কিউকুম্বার এবং ভেজিটেবলস, অনিয়ন ইত্যাদি হচ্ছে তোমার সামার ক্রপের মধ্যে উল্লেখযোগ্য। এই যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলো তোমরা একটা ছক করে নিতে পারো এবং ছক করে সেইগুলো টুকে নিয়ে সেইভাবে পড়ে রাখবে। এর মধ্যে যে কোনো একটা ফসল দিয়ে বললো এর মধ্যে কোনটি সামার ক্রপের ফসল বা এর মধ্যে কোনটি রবি ক্রপ নয়। দেখো এছাড়া শস্যগুলোকে আরো একাধিক ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই ধরনেরও কোশ্চেন আমি দেখেছি, যেমন হচ্ছে এর মধ্যে কোনটা ফুড ক্রপ কোনগুলো? যেটা আমাদের খাদ্য শস্য বলি সেটা হচ্ছে প্যাডি, হুইট, মেইজ, মিলেট, গ্রাম, বার্লি, পালস আর অয়েল সিড। কমার্শিয়াল বা ক্যাশ ক্রপ কোনগুলোকে বলা হচ্ছে? সেটা হচ্ছে সুগার ক্যান, জুট, কটন, টোবাকো, পটাটো, অয়েল সিড, পালস, চিলি, স্পাইসিস ইত্যাদি, যেগুলো আমাদের বাণিজ্যিকের জন্য চাষ করা হয়। ক্রপ কোনগুলো? ফাইবার ক্রপ, সেটা হচ্ছে কটন, জুট, সিল্ক। এছাড়া রয়েছে বেভারেজ ক্রপ, যেটা পান করার জন্য ব্যবহার করি, সেটা হচ্ছে টি ইজ এ বেভারেজ ক্রপ গ্রোয়িং ইন কিষানগঞ্জ। একমাত্র কিষানগঞ্জে কিন্তু এই চা চাষ হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। বিহারের কোন অঞ্চলে চা চাষ হয়? সেটা হচ্ছে কিষানগঞ্জ। একমাত্র কিষানগঞ্জে গেলেই তোমরা চা বাগান দেখতে পাবে। বিহারেও চা হয়। ফ্রুট এখানে কোন কোন ফল চাষ হয়? ম্যাঙ্গো, ব্যানানা, লিচি, গোয়াভা। এখানে উল্লেখযোগ্য ব্যানানা আর লিচিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমি এটাকে নিয়ে আলোচনা করব। মশলা কোনগুলো হচ্ছে? চিলি, গার্লিক, টার্মিক, কোরিয়েন্ডার, এছাড়া রয়েছে ফেনুগ্রিক ইত্যাদি। এরপর আমরা আসছি প্রত্যেকটা ফসল অনুযায়ী, যেমন রাইস বা প্যাডি প্রধানত চাষ করা হয়। বিহারের এটা মেন ফসল। বিহারের সমস্ত শস্যগুলোর মধ্যে প্রধান শস্য হচ্ছে রাইস। এখানে ক্লাইমেটটা কিরকম ক্লাইমেট লাগে? প্যাডি ক্রপ আর
ওয়ার্ড অ্যান্ড হিউমিড ক্লাইমেট, মানে একটা পরিপূর্ণ তাপমাত্রা লাগবে, ক্রান্তীয় তাপমাত্রাটা লাগবে এবং যথাযথ আর্দ্রতা লাগবে। তো 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এর তাপমাত্রা লাগে। এবং বৃষ্টিপাত যদি বলা হয়, বৃষ্টিপাত প্রায় 200 সেন্টিমিটার প্লাস বৃষ্টিপাতের প্রয়োজন হয়। এখানে মোল্ড টাইপের মৃত্তিকা লাগে, অর্থাৎ পলি জাতীয় মৃত্তিকা, কাদা জাতীয় মৃত্তিকা এই চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা সবচেয়ে বেশি যেখানে চাষ হয় সেটা হচ্ছে রোহতাস ডিস্ট্রিক্ট। বিহারের রোহতাস ডিস্ট্রিক্টে ধান চাষ হয়। তাহলে ধান চাষটা কোন ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে রোহতাস ডিস্ট্রিক্ট। ম্যাপে যদি আমরা দেখি, রোহতাস ডিস্ট্রিক্ট এই অঞ্চলটাতে অবস্থান করছে। এই অঞ্চলটা হচ্ছে রোহতাস ডিস্ট্রিক্টের অন্তর্গত, মানে এই অঞ্চলে ধান চাষটা সবচেয়ে বেশি পরিমাণে হয়। এরপর এই অঞ্চলে দেখো আমরা গমটা পড়ছি। গম দ্য সেকেন্ড মেন ফুড ক্রপ হচ্ছে গম। সেটা টেম্পারেট জোনে লাগে, অর্থাৎ তাপমাত্রা পরিপূর্ণ অঞ্চল, অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলে লাগে। এখানে তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড হয় বপনের সময়, এবং তোলার সময় 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের প্রয়োজন হয়। বৃষ্টিপাত 50 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টিপাত লাগবে। এবং লাইট মোল্ড অর্থাৎ হালকা কাদাযুক্ত মাটি এই চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা যেখানে হয় এই রোহতাস ডিস্ট্রিক্ট, এছাড়া ইস্ট চম্পারণ আর সিওয়ান ডিস্ট্রিক্টে। যদি আমরা দেখি রোহতাস ডিস্ট্রিক্ট আমরা বললাম এই জায়গাটাতে অবস্থান করছে, এখানে ধান চাষ গম চাষ দুটোই হচ্ছে। এছাড়া ইস্ট চম্পারণ মানে এই অঞ্চলটা হচ্ছে ইস্ট চম্পারণের অন্তর্গত, এবং সিওয়ান ডিস্ট্রিক্টটাও এই অঞ্চলটাতে অবস্থান করছে। নেক্সট আসছি মেজ হচ্ছে তৃতীয় উল্লেখযোগ্য ফসল, হচ্ছে গমের পরই উল্লেখযোগ্য ফসল বিহারে মেজ বা ভুট্টা। সেটা কি ধরনের তাপমাত্রা লাগে, 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগছে, 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন, এবং ডিপ মল্ড সয়েল উইথ নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেন সমৃদ্ধ একদম কাদা কাদা মৃত্তিকা এখানে প্রয়োজন। এইটি যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিহারে এই চাষ লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে সরন ডিস্ট্রিক্ট, সিওয়ান ডিস্ট্রিক্ট, গোপালগঞ্জ, মুজফ্ফরপুর, ইস্ট চম্পারণ, ওয়েস্ট চম্পারণ, সমস্তিপুর, বাগুয়ারা, কাতিহার, কাঘারিয়া, সারসা, এছাড়া রয়েছে তোমার পূর্ণিয়া, কাটিহার। এই অঞ্চলগুলোতে মেজ উৎপাদিত হয়। অর্থাৎ আমরা যদি দেখি এই যে অংশটা পয়েন্টিং করা রয়েছে, এই অঞ্চল বরাবর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু মেজ চাষ লক্ষ্য করা যায়। এরপর আসছি, আমি যে কিছুক্ষণ আগে বললাম চা চাষ হচ্ছে কিষানগঞ্জ ডিস্ট্রিক্টটা হচ্ছে এই অঞ্চলটাতে। অর্থাৎ একদম আমরা যদি দেখি উত্তর পূর্ব দিকের শেষ প্রান্তের জেলাটি হচ্ছে কিষানগঞ্জ, যেটা একদম তোমার দার্জিলিং জেলা থেকে প্রবেশ করছে। এরপর এখানকার মেজর ফ্রুটস গুলো দেখে নেবো। এখানে উল্লেখযোগ্য যে ফলের চাষ হয় সেটা একদম সরাসরি প্রশ্ন দিয়ে দেয়। ব্যানানা কোথায় চাষ হয়, হাজিপুর এবং নবগাছিয়া। খুব গুরুত্বপূর্ণ, ব্যানানা কোন জায়গায় চাষ হয় সেটা ভালো করে পড়বে, কারণ এখানে ব্যানানা বেশি চাষ হয়, কারণ এখানে সুইটেবল সয়েল রয়েছে, ক্লাইমেট রয়েছে, তাই ব্যানানাটা সবচেয়ে ভালো চাষ হয়। এটাতে বাণিজ্যিক ক্ষেত্রেই এই চাষটা বেশি লক্ষ্য করা যায়। তাহলে ব্যানানা কোন অঞ্চলে দেখা যায়, হাজিপুর এই পাটনার এই অঞ্চলটাতে অবস্থান করছে হাজিপুর। তাহলে ব্যানানা, হাজিপুর এবং নবগাছিয়া এই দুই অঞ্চলে ব্যানানা চাষ হয়। এরপর আসছে লিচু চাষ হয় কোথায়, মুজফ্ফরপুর রিজিয়ন ভেরি পপুলার শাহি লিচি উৎপাদন হয় মুজফ্ফরপুর রিজিয়ন বা মুজফ্ফরপুর জেলা। এই অঞ্চলের যে জেলাটা দেখতে পাচ্ছ পয়েন্টিং অংশ, সবুজ অংশটা, এই অংশটাতে মুজফ্ফরপুর অবস্থান করছে। তাহলে লিচি মুজফ্ফরপুর, এবং ব্যানানা আমরা পড়ে নিলাম ব্যানানা হাজিপুর। এরপর সুগার ক্যান, খুব ইম্পর্টেন্ট। সুগার ক্যান কোথায় উৎপাদিত হয়, আর্লিয়েস্ট অফ বিহার ফেমাস সুগার ক্যান ফার্মিং, মানে প্রথম দিক থেকেই কিন্তু এখানে সুগার ক্যান অর্থাৎ আখ চাষের প্রচলনটা আগাগোড়াই রয়েছে। এখানে ওয়েস্ট চম্পারণ রিজিয়নে, বিহারের বা সারসা রিজিয়নে কিন্তু এই চাষটা হয়। সারসা, পূর্ণিয়া, ওয়েস্ট চম্পারণ এই অঞ্চলে তোমার সুগার ক্যান দেখা যায়। অর্থাৎ ওয়েস্ট চম্পারণের এই অঞ্চলটা ওয়েস্ট আর এটা পূর্ব, ওয়েস্ট চম্পারণ এবং সারসা আর পূর্ণিয়া এই অঞ্চলটাতে বিহারে সুগার ক্যান চাষ হয়। তাহলে এই ফসলগুলোর জেলাগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আরো একবার আমি বলে দিই, লাস্ট একবার রিভিশন করে নেওয়া যাক।
সর্বশেষ একবার রিভিশন করে নেওয়া যাক। এগ্রিকালচার শব্দটা একটা ল্যাটিন শব্দ থেকে এসেছে, অ্যাগ্রোস এবং কালচার। অ্যাগ্রোস মানে হচ্ছে ল্যান্ড এবং কালচার মানে হচ্ছে প্লাগিং, অর্থাৎ এগ্রিকালচার কথার অর্থ হচ্ছে প্লাগিং অফ ল্যান্ড, অর্থাৎ ভূমির কর্ষণ। প্লাগিং অফ ল্যান্ড অর্থাৎ ভূমির কর্ষণ। নেক্সট দেখো, এরপর আমরা পড়েছিলাম ভারতের ব্যাকবোন কাকে বলা হচ্ছে? এগ্রিকালচারকে। কারণ বিহার একটা এগ্রিকালচার স্টেট। বিহারের 80% মানুষ এগ্রিকালচারের সাথে যুক্ত রয়েছে এবং 70% ল্যান্ড কৃষিক্ষেত্রের সাথে যুক্ত। তার মধ্যে সরাসরিভাবে 60% ল্যান্ড বিহারে কৃষিকাজ করা হয়ে থাকে। এখানে মডার্ন টেকনোলজির পরিমাণ কম, অল্ড টেকনোলজির সাহায্যে চাষবাস করা হয় বলে এখানে প্রোডাকশনটা খুবই কম হয়ে থাকে। নেক্সট আমরা পড়েছিলাম টাইপ অফ ক্রপস। এখানে 4 ভাগে ভাগ করা হয়েছে: বাদাই ক্রপ, আঘানি ক্রপ, রবি ক্রপ এবং সামার ক্রপ। বাদাই ক্রপের মধ্যে উল্লেখযোগ্য ছিল মেইজ, মিলেট, জুট ইত্যাদি। আঘানি ক্রপের মধ্যে উল্লেখযোগ্য ছিল প্যাডি, হর্সগ্রাম, সিসমে, পটাটো, অয়েল সিড, ভেজিটেবল, মেইজ, কটন, সুগার ক্যান ইত্যাদি হচ্ছে আঘানি ক্রপের মধ্যে উল্লেখযোগ্য। রবি ক্রপ যেটা হচ্ছে শীতকালে বোনা হয়, যেটা হচ্ছে স্প্রিং টাইমে বোনা হচ্ছে, সেটা অক্টোবর নভেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত চলে। এই রবি ক্রপের মধ্যে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বার্লি, গ্রাম, পি, মাস্টার্ড এবং রয়েছে তোমার পিজন পি। সামার ক্রপের মধ্যে উল্লেখযোগ্য কিউকুম্বার, ভেজিটেবল, ওয়াটারমেলন, ব্যানানা, ম্যাঙ্গোস, মুগগ্রাম, প্যাডি, মেইজ উল্লেখযোগ্য। এরপর আমরা বিভিন্ন শস্যের প্রকারভেদ পড়েছিলাম। বিভিন্ন শস্যের প্রকারভেদ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ফুড ক্রপ রয়েছে, কমার্শিয়াল ক্রপ রয়েছে, বেভারেজ ক্রপ রয়েছে, ফাইবার ক্রপ রয়েছে, ফ্রুট রয়েছে এবং স্পাইসিস রয়েছে। এখানে কিষানগঞ্জের মধ্যে একমাত্র চা চাষ হয়, যেটা বেভারেজ ক্রপের মধ্যে উল্লেখযোগ্য। ফাইবার ক্রপের মধ্যে রয়েছে কটন এবং জুট, সিল্ক। আর ফ্রুটের মধ্যে এখানে চাষ হয় ম্যাঙ্গো, ব্যানানা, লিচি, গোয়াভা। এছাড়া ফুড ক্রপ যেটা খাদ্যশস্য বলা হয়, খাদ্যশস্যের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে প্যাডি, উইড, মেইজ, মিলেট, গ্রাম, বার্লি, পালস। আর কমার্শিয়াল ক্রপ আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে জুট, কটন, টোবাকো, পটাটো, অয়েল সিড। এছাড়া রয়েছে পালস, চিলি, স্পাইসিস, যেগুলোকেও আমরা কমার্শিয়াল ক্রপের মধ্যে রাখছি। এবং স্পাইসিস মধ্যে উল্লেখযোগ্য চিলি রয়েছে, গার্লিক রয়েছে, টার্মিক রয়েছে, করিন্ডার রয়েছে এবং রয়েছে ফেনুগ্রেক। এছাড়া আমরা পড়েছিলাম এখানে প্রধান 3টে ফসলের কথা আমরা পড়েছি। প্রথম উল্লেখযোগ্য অর্থাৎ মেন ফসল যেটাকে বলা হয় সেটা হচ্ছে রাইস। এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অবশ্যই প্রয়োজন হবে। বৃষ্টিপাত 200 মিলিমিটারের অধিক বৃষ্টিপাতের প্রয়োজন হবে। সয়েল হবে ময়েল্ড টাইপ অর্থাৎ কাদা কাদা টাইপের। এবং এখানে রোহতাস ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি ধান চাষ হয়ে থাকে। এরপর আমরা পড়েছিলাম গম, যেটা বিহারের দ্বিতীয় উল্লেখযোগ্য ফসল। সেখানে টেম্পারেট জোনে এটা চাষ হয়। প্রধানত বর্ষার সময় 10 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা লাগে শীত প্রধান, এবং 20 থেকে 30 ডিগ্রি তোলার সময়। রেন অর্থাৎ বৃষ্টিপাত লাগে 50 থেকে 75 সেন্টিমিটার। এখানে হালকা কাদাযুক্ত মৃত্তিকা প্রয়োজন এবং রহতাস, ইস্ট চম্পারণ, সিওয়ান এই 3টে জেলাতে এই চাষটা বেশি হয়। এরপর আমরা পড়েছিলাম ভুট্টা, যেটা এখানকার তৃতীয় উল্লেখযোগ্য খাদ্যশস্য। হচ্ছে মেজ, যেটা 25 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা লাগে আর 50 থেকে 100 ডিগ্রি বৃষ্টিপাত লাগে। এখানে নাইট্রোজেন সমৃদ্ধ কাদা মৃত্তিকা প্রয়োজন হয়। এখানে সবচেয়ে বেশি ডিস্ট্রিক্টে এই চাষ হয়। সরন, সিওয়ান, গোপালগঞ্জ, মুজফ্ফরপুর, বৈশালী, ইস্ট চম্পারণ, ওয়েস্ট চম্পারণ, সমস্তিপুর, পূর্ণিয়া, কাটিহার ইত্যাদি অঞ্চলে। নেক্সট আমরা উল্লেখযোগ্য ব্যানানা হচ্ছে তোমার হাজিপুরে বেশি চাষ হয় ব্যানানাটা। এবং লিচি, শাহি লিচি যেটা চাষ হয় সেটা হচ্ছে মুজফ্ফরপুর। এই দুটো জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। মুজফ্ফরপুরে শাহি লিচি এবং তোমার হাজিপুরে ব্যানানা। আর সুগার ক্যান চাষ হয় তোমার পূর্ণিয়া, সারসা এবং ওয়েস্ট চম্পারণ এই অঞ্চলে। থ্যাংক ইউ। এই ছিল টোটাল বিহার জিওগ্রাফির এগ্রিকালচার সিরিজটা। এরপরের দিন আমরা ইন্ডাস্ট্রি সিরিজ নিয়ে আলোচনা করব। তার আগে এই চ্যাপ্টার থেকে যা যা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার এসছে তার সমস্ত কিছু একসাথে আমরা এমসিকিউ আকারে প্র্যাকটিস করে নেব। এবং বিহার বোর্ডের আন্ডারে যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, বিহার বোর্ডের আন্ডারে যে বইটা, সেই বইটাতে যে এমসিকিউ দেওয়া রয়েছে সেগুলোও তোমাদেরকে আমি করিয়ে দেবো নেক্সট ক্লাসে। ক্লাসটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।